আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার 6 এ স্বাগত জানাচ্ছি। তো আজকে একদম অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, স্পেশালি বোর্ড এক্সামের জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের আয়নিক গুণফল। ঠিক আছে, একদম 10 স্টার এই দুটো টপিক হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমি ক্লাস স্টার্ট করতেছি। এই টপিকটা হচ্ছে আমাদের একেবারে এইচএসসি এক্সামের জন্য 10 স্টার একটা টপিক। দ্রাব্যতা গুণফল 10 স্টার আর আয়নিক গুণফল আমাদের 10 স্টার টপিক। আচ্ছা, এখন মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। আচ্ছা, তো এখন প্রথমে আমি দ্রাব্যতা গুণফল দিয়ে স্টার্ট করি। দ্রাব্যতা গুণফলে বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের একমোল দ্রব হতে যে সকল আয়ন পাওয়া যায় তাদের ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক। এই ধ্রুবককে ওই তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা গুণফল কেএসপি বলে। এখন তোমরা বলতে পারো কিছুই বুঝো নাই, মানে আমরা কিছুই বুঝি নাই, খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে, কিন্তু এর মতো মারাত্মক ইজি টপিক আর পৃথিবীতে নাই। জাস্ট গভীর মনোযোগ সহকারে দেখো। বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা নির্দিষ্ট হইতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের বুঝলাম, নলেজ মানে আমাদের এখন বর্তমানে নলেজ আছে। এবার বলছে স্বল্প দ্রবণীয় লবণ, যেমন আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা কিন্তু স্বল্প দ্রবণীয় না। কিন্তু আমি যদি বলি সিলভার ক্লোরাইড, এটা স্বল্প দ্রবণীয়, মানে ইংলিশে বলা হয় স্লাইটলি সলিউবল। ওকে, তাহলে দ্রাব্যতা গুণফল, এই যে টার্মটার জন্য দুইটা, এই যে টপিকটা দ্রাব্যতা গুণফল, এটার জন্য আমরা দুইটা কন্ডিশন মাথায় রাখলাম। একটা কি, একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট হইতে হবে। আর দ্বিতীয় একটা কন্ডিশন দেখলাম যে স্বল্প দ্রবণীয় লবণ বা স্লাইটলি সলিউবল সল্টস, এদের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কতটা প্রযোজ্য হবে। আরও একটা কন্ডিশন আছে, সেটা আমরা দেখতেছি। তারপর বলছে সম্পৃক্ত দ্রবণের, কি বলছে, সম্পৃক্ত দ্রবণের। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ কি, স্যাচুরেটেড সলিউশন কি, যে ম্যাক্সিমাম যতটুকু, মানে সহজভাবে বললে ম্যাক্সিমাম যতটুকু মিশে। মনে করো যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে একটা পাত্র আছে, অ্যান্ড পাত্রের ভিতরে দ্রাবক হিসাবে আমরা গত ক্লাসে এটা আমি কনসেপ্টটা দেখছি, আমরা আর একবার দেখে নিলাম। এখানে কি আছে, পাত্রের মধ্যে দ্রাবক হিসাবে H2O আছে। এখন এর মধ্যে আমি কি করলাম, চিনি মানে C12H22O11, ওকে, সুক্রোজ, চিনি, এটা দিয়ে কি করলাম, আমি লাড়ানো স্টার্ট করছি। এখন সর্বোচ্চ মিশে হচ্ছে 10 গ্রাম। এখন আমি নিছি সাপোজ 8 গ্রাম। যদি 8 গ্রাম নিই তাহলে হচ্ছে কি, তাহলে এটা কি, এটা হচ্ছে অসম্পৃক্ত, মানে সর্বোচ্চ যতটুকু মিশে তার থেকে কম নিছি, তার মানে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এখন সর্বোচ্চ মিশি 10 গ্রাম, আমি নিলাম হচ্ছে 10 গ্রামই। তাহলে এই যে সর্বোচ্চ যতটুকু মিশে ওইটুকু নিয়ে নাড়ানো স্টার্ট করছি, তখন আমরা কোন দ্রবণ পাবো, তখন আমরা পাবো স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। কিন্তু এর থেকে যদি বেশি নিই, সাপোজ 10 গ্রাম মিশে সর্বোচ্চ, আমি নিলাম 15 গ্রাম, তার মানে কি, তার মানে হচ্ছে এই 10 গ্রাম এটা কি মিশবে, বাকি 5 গ্রাম কি হবে, অদক্ষেপ পড়বে বা প্রেসিপিটেটেড পড়বে। ওকে, তখন এই দ্রবণটা হয়ে যাবে অতিরিক্ত দ্রবণ। তার মানে সর্বোচ্চ 10 গ্রাম মিশে আমি যদি 10 গ্রামই দেই, তখন হচ্ছে আমরা যে সলিউশনটা পাই সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। তাহলে আরেকটা কন্ডিশন কি পেলাম, যে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন হচ্ছে মাস্ট, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। এন্ড বলছে যে একমোল দ্রব হতে যে সকল আয়ন পাওয়া যায় তাদের ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রা গুণফল সর্বদা ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ হচ্ছে নির্দিষ্ট একটা তাপমাত্রায় কোনো একটা স্লাইটলি সলিউবল সল্ট বা স্বল্প দ্রবণীয় লবণের, ওই যে লবণের দ্রবণটা আমরা পাবো, তার জন্য ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই স্বল্প দ্রবণীয় লবণটার জন্য সম্পৃক্ত দ্রবণে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। যদি তাপমাত্রা পরিবর্তন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধ্রুবকের মানটা পরিবর্তন হবে। বাট তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাপমাত্রাটা যদি নির্দিষ্ট থাকে, ফিক্সড কোনো একটা মান থাকে, তখন ওই মানটা অলওয়েজ দেখা যাচ্ছে ওই লবণটার জন্য, ওই স্বল্প দ্রবণীয় লবণটার জন্য নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক হবে। অ্যান্ড ওই ধ্রুবকটাকেই বলা হয় ওই তাপমাত্রায়, মানে আমি তো বললাম তাপমাত্রা নির্দিষ্ট, ঠিক আছে, ওই তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা গুণফল বা কেএসপি। আচ্ছা, কেএসপি বলতে কি বোঝায়, সাম্য ধ্রুবকের জন্য কে আসছে, ঠিক আছে, আর হচ্ছে এসপি দ্বারা কি বোঝায়, সলিউবিলিটি প্রোডাক্ট, মানে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্ট। একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এইচএসসি এক্সামের জন্য, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। আচ্ছা, এই ঘটনাটা আমরা এখন অলমোস্ট প্রায় বুঝে গেছি। ধরো আমাদের কাছে একটা দ্রবণ আছে,
সিলভার ক্লোরাইড মানে একটা স্বল্প দ্রবণীয় লবণ। কন্ডিশনের মধ্যে কি ছিল? স্বল্প দ্রবণীয় লবণ, তাপমাত্রা নির্দিষ্ট। সাপোজ আমরা কক্ষ তাপমাত্রা ধরলাম 25°C, অ্যান্ড তাপমাত্রা নির্দিষ্টই আছে, চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড কোন একটা স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণ মানে সিলভার ক্লোরাইডের দ্রবণ। ওকে, আচ্ছা, অ্যান্ড কথা হচ্ছে এই তাপমাত্রায়, এই নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যাচ্ছে, ভাবলাম যে এখানে সিলভার ক্লোরাইডের কি সম্পৃক্ত দ্রবণ আছে, মানে ম্যাক্সিমাম যতটুকু মিশানো যায় অতটুকুই আছে সিলভার ক্লোরাইড। আচ্ছা, অর্থাৎ এই নির্দিষ্ট তাপমাত্রায় এই যে স্বল্প দ্রবণীয় সিলভার ক্লোরাইড কি একটা স্বল্প দ্রবণীয় লবণ, এই স্বল্প দ্রবণীয় লবণের দেখা যাচ্ছে এই নির্দিষ্ট তাপমাত্রায় এই স্বল্প দ্রবণীয় লবণের যে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ ম্যাক্সিমাম যতটুকু মিশে অতটুকুই আছে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে যে একমল হতে, এটার একমল হতে যে সকল আয়ন পাওয়া যায় তাকে ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক, অ্যান্ড এই ধ্রুবককে আমরা কেএসপি বলি। আচ্ছা, তো এই কথাটা তাহলে কি বুঝে যে একমল দ্রব হতে যে সকল আয়ন পাওয়া যায়। সাপোজ সিলভার ক্লোরাইডের কি একমল আছে, সবাই গভীর মনোযোগ দাও, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয়। সাপোজ সিলভার ক্লোরাইডের এখানে কি একমল আছে, ঠিক আছে। এখন সিলভার প্লাস প্লাস সিএল মাইনাস। আচ্ছা, কথা হচ্ছে এই যে যেটা আসছিল সলিড ছিল, ঠিক না, এখন কি আয়নিত হয়েছে, এখন আয়নিত হয়ে গেছে। আচ্ছা, আয়নিত যে হইলো মানে এখানে সিলভার প্লাস সিএল মাইনাস, বাট আমি এখানে ওইভাবে দিলাম না, একবারে লিখে দিছি। আচ্ছা, বাট এই যে এখানে কিভাবে ভাঙছে এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে ঘনমাত্রার ব্যাপারটা আমরা বুঝি। এখানে সিলভার ক্লোরাইড ছিল সব কি একমল সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ এটার জন্য আমি লিখলাম এস ঘনমাত্রা, এখানে দিলাম এস, এখানে দিলাম এস। তাহলে বলছি কি যে একমল দ্রব্য হতে যে সকল আয়ন পাওয়া যায়, যে সকল আয়নগুলো আমরা পাইলাম তাদের ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে তাহলে আমরা কেএসপি বলতে কি বুঝাবো? সিলভার প্লাস থার্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ঘনমাত্রাকে আমরা সি মানে কনসেন্ট্রেশন সি, এই জন্য সি দিয়ে প্রকাশ করতে পারি, এস দিয়েও প্রকাশ করতে পারি, আবার থার্ড ব্র্যাকেটে এভাবেও প্রকাশ করতে পারি। ওকে, অ্যান্ড ক্লোরাইড মাইনাস। এখন কথা হচ্ছে তাহলে এখানে কি হবে? ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রার গুণফল। ওকে, তাহলে এখানে ঘনমাত্রা কি ছিল? এস ইন্টু এস, বা আমরা বলতে পারবো কেএসপি কি হবে? এস স্কোয়ার, ঠিক আছে। কোনো একটা মান থাকলে তখন আমরা ম্যাথমেটিক্সে যখন আমরা ম্যাথ করবো এই বিষয়গুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা তাহলে কি বুঝলাম যে দ্রাব্যতা গুণফল বা কেএসপি এটা তিনটে কন্ডিশন মাস্ট। প্রথমত কি নির্দিষ্ট তাপমাত্রা হইতে হবে, আর হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে, স্লাইটলি সলিউবল। ওকে, স্লাইটলি সলিউবল সল্টস। আর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন হইতে হবে। তাহলে আমরা এখন আমাদের কাছে দ্রাব্যতা গুণফল ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করি, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের একমল দ্রব হতে যে সকল আয়ন পাওয়া যায় তাদের ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রা গুণফল সর্বদা ধ্রুবক, অ্যান্ড এই ধ্রুবককে ওই তাপমাত্রায় মানে তাপমাত্রাটা কি ওই নির্দিষ্ট যে তাপমাত্রা, যেমন এখানে আমরা দেখছিলাম 25°C। ওকে, এবং এই ধ্রুবককে ওই তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলে, ঠিক আছে, বা ইংলিশে আমরা কি বলি? সলিউবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, তো এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে কেএসপি বের করব। আরও আমি এক্সাম্পল প্র্যাকটিস করবো আমরা সামনে ইনশাআল্লাহ। ওকে, এখন আমি আয়নিক গুণফলের ব্যাপারটা চলে আসি। আয়নিক গুণফলে না যে কোনো লবণ, আয়নিক গুণফলে যে কোনো লবণের সম্পৃক্ত দ্রবণের মানে যখন আমরা কি দেখছিলাম কেএসপি দেখছিলাম দ্রাব্যতা গুণফল, সেখানে কি ছিল? স্বল্প দ্রবণীয় লবণ। বাট আয়নিক গুণফলের বেলায় কি যে কোনো লবণের পার্থক্যটা কেন কিন্তু আমরা এখনই বুঝতে পারছি, যে কোনো লবণের, ঠিক আছে, স্বল্প দ্রবণের এরকম নির্দিষ্ট না, যে কোনো লবণের উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে সেই লবণের আয়নিক গুণফল বা কেআইপি বলে। অর্থাৎ কেআইপি না যে কোনো কন্ডিশনে অ্যাপ্লিকেবল, যে কোনো কন্ডিশনে, এখানে কিন্তু তাপমাত্রার কোনো ম্যাটার নাই, ঠিক আছে। সাপোজ আমাদের কাছে ওই সিলভার ক্লোরাইডটাই নিয়ে আমি ডিল করতেছি, সাপোজ যে কোনো লবণ, তার মানে কি স্বল্প দ্রাব্যও তার মধ্যে পড়ে, ঠিক না। আচ্ছা, তো সিলভার ক্লোরাইড নিয়ে সাপোজ আমরা কি করতেছি? ডিল করতেছি। সাপোজ এখানে আমাদের কাছে তাপমাত্রা আছে 30°C। এইখানে আমরা দেখা যাচ্ছে একটা মান পেলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা কি বলছিলাম যে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে দ্রাব্যতা গুণফলের মানও কি হয়? চেঞ্জ হয়ে যায়। 25°C, ঠিক আছে, এখানে মান পাইলাম।
আবার দেখা যাচ্ছে এখানে কিন্তু সম্পৃক্ত দ্রবণ মানে আয়নিক গুণফলের বেলায় কিন্তু সম্পৃক্ত দ্রবণ অ্যাপ্লিকেবল না, যে কোনো দ্রবণ হতে পারে, ঠিক আছে, যে কোনো লবণের দ্রবণে, এই যে লবণের কোন দ্রবণ এটা কিন্তু বলে নাই, লবণের দ্রবণ বলছে শুধু, অর্থাৎ সেটাও সম্পৃক্ত হইতে পারে, অতিপৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। কেআইপিটা যে কোনো কন্ডিশনের বেলায় প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, আর বাইর করার প্রসিডিউর সেম। আচ্ছা, কারণ এটা তো সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি উৎপন্ন লবণের ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি ধাতব আয়ন, ঠিক আছে, এবং অ্যানায়নের উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে, এখানেও কিন্তু ঘনমাত্রার গুণফল, এখানেও ঘনমাত্রার গুণফল, এখানেও ঘনমাত্রার গুণফল, আর দ্যাট মিনস প্রসিডিউর কিন্তু সেম। অর্থাৎ কেআইপির যেমন সাপোজ আমি সিলভার ক্লোরাইড নিয়ে ডিল করছিলাম, হ্যাঁ, এখানে কি ঘনমাত্রার সাথে সম্পর্ক ছিল এস এস, কারণ সব একমল একমল সম্পর্ক। আচ্ছা, তখন আমরা কেআইপি কি দ্বারা করেছিলাম, এখানে কেআইপি কি হবে, সিলভার প্লাস সেল মাইনাস, আচ্ছা, তার মানে এস ইন্টু এস। হ্যাঁ, এই যে কি উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল, এখানে আমার একটা কথা আছে, সে কথাটা কি উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল। এখন কথা হচ্ছে উপযুক্ত ঘাতটা কিভাবে বের করে। আচ্ছা, এখানে কন্ডিশন কি ছিল, এটাও আছে একমল, এটাও আছে একমল, এটাও আছে একমল। এখন কথা হচ্ছে এই মোল সংখ্যাটা পাওয়ারে নিয়ে যেতে হয়, কি করতে হয়, পাওয়ারে নিয়ে যেতে হয়, এই মোল সংখ্যাটা পাওয়ারে নিতে হয়। এখন তো ওয়ান তো আর লেখা লাগে না, এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবা, মোল সংখ্যা যারা থাকবে কি করতে হয়, পাওয়ারে নিয়ে যেতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে মোল সংখ্যা যারা আছে তাদেরকে যে আমরা পাওয়ারে নিয়ে যাব, তো এখানে উপরে কি আছে, টু দি পাওয়ার 1, এই জন্য আমি 1 এর আগের উদাহরণটা লিখি নাই, ঠিক আছে। বাট উপযুক্ত ঘাত সহ গুণফল আসলে এইটাই। যদি এখানে 2 থাকতো তখন আমি কি করতাম, এটার উপরে এখানে 2 লিখতাম, অর্থাৎ মোল সংখ্যা যেটা থাকবে সেটাকে এই ঘনমাত্রা যখন আমরা লিখবো ঘনমাত্রার উপরে পাওয়ার আকারে দিব, ওইটাই হবে কি উপযুক্ত ঘাত সহ, এটার সাথে এটা কি গুণফল, উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে সেই লবণের আয়নিক গুণফল বা কেআইপি বলা হয়। কেআইপি মানে কি আয়নিক গুণফল, কেন, কারণ আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, আমি হচ্ছে কেএসপি বের করার হচ্ছে কতগুলো টার্ম এখন আলোচনা করব। এক্সাম্পল সবাই দ্রুত লিখে নিবে। আচ্ছা, এখন আমি লিখবো হচ্ছে দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। মানে কেএসপি, দ্রাব্যতা গুণফল ইংলিশ হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, কেএসপি। আচ্ছা, তো এটা আমরা কি কি দেখছিলাম, নির্দিষ্ট তাপমাত্রা মাস্ট হওয়া লাগবে, কারণ তাপমাত্রা বা টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তখন কেএসপির মানও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্ডিশনগুলো কি ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা কি মাস্ট নির্দিষ্ট হইতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা কোন ধরনের লবণের ক্ষেত্রে প্রযোজ্য, এমসিকিউর জন্য আসতে পারে স্বল্প দ্রবণীয় লবণ বা স্লাইটলি সলিউবল সল্টস। এরপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের কিছু এক্সাম্পল, যেমন আমি লিখি সিলভার ক্লোরাইড, lead chloride, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। আর কোন দ্রবণের ক্ষেত্রে কেএসপি বা দ্রাব্যতা গুণফল প্রযোজ্য, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বা স্যাচুরেটেড সলিউশন, মানে ম্যাক্সিমাম যতটুকু মিশানো যায় যে সকল দ্রবণগুলো সম্পৃক্ত দ্রবণ। আর এটা কি, এটা একটা সাম্য ধ্রুবক, তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কি কেএসপির মান চেঞ্জ হয়ে যায় বা দ্রাব্যতা গুণফলের মান চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সাম্য ধ্রুবক। আচ্ছা, এখন আমরা দেখা যাচ্ছে সিলভার ক্লোরাইডটা দেখছি, আর আরো কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি আমরা যে কিভাবে কেএসপি বের করব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এক্সাম্পল প্র্যাকটিস করি। সাপোজ আগে এক্সাম্পল 1 দেখছি, এটা হচ্ছে এক্সাম্পল 2।
আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কেমন? তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে দ্রবণে? গভীর মনোযোগ দাও সবাই। এই ম্যাগনেসিয়াম যে আছে, এটা কি ধাতব আয়ন বা ক্যাটায়ন? সেটা কি হবে? ম্যাগনেসিয়াম এই যে 2 যেটা এখানে যাবে, ম্যাগনেসিয়াম 2+, ঠিক না? ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2, ওকে। আর এখানে হাইড্রোক্সিল আছে কয়টা? 2টা, ঠিক আছে। 2 হাইড্রোক্সিল, আর হচ্ছে এখানে ম্যাগনেসিয়ামের এখানে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তার মানে এই 1টা এখানে কি হবে? -1, অর্থাৎ হাইড্রোক্সিলের চার্জ -1, এটা আমরা জানি। বাট এই টেকনিকটা ফলো করা হয় কেন? যদি বড় বড় হচ্ছে কি বড় বড় যৌগ নিয়ে কাজ করা লাগে যখন, মানে বড় বলতে কি একটু অসামঞ্জস্য টাইপের, যেমন সাপোজ Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, বা অ্যালুমিনা। তো এইটা যখন বাইর করা লাগে তখন কি হয়? এই টেকনিকটা অলওয়েজ মাথায় রাখবা। অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, অ্যান্ড 2টা অ্যালুমিনিয়াম আছে, 2টা অ্যালুমিনিয়াম লিখলাম। অ্যান্ড কথা হচ্ছে চার্জ যখন বসাবো তখন আমরা এই টেকনিকটা ফলো করব। সেটা হচ্ছে অপোজিট যেই থাকবে তারটাকে আমরা ধাতব আয়ন থাকলে প্লাস দিব, মানে ওইটাকে ধরে ধাতব আয়ন থাকলে প্লাস দিব। যেমন এখানে অপোজিট আছে কি 3, তার মানে এখানে হবে 2 অ্যালুমিনিয়াম 3+, আচ্ছা। আর অক্সিজেন আছে কি 3টা। এবং চার্জের বেলায় কি করবো আমরা? অপোজিট বা বিপরীতে যে থাকবে তারটা ধরে ধাতব বা অধাতব অনুসারে আমরা চার্জ বসাবো। তাহলে এটা কি? অধাতব আয়ন অক্সিজেন, ঠিক না? তাহলে 3O2-। এই টেকনিকটা আমরা মাথায় রাখলে ইজিলি যত কঠিন বা যে কোনো ধরনের যত কঠিন সল্টই দেখ না কেন, আমরা এই টেকনিকটা দিয়ে সুন্দরভাবে আয়নগুলো বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙে দেখলাম। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ঘনমাত্রার ব্যাপারটা আমরা দেখি। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কি? ঘনমাত্রা S, ঠিক না? কারণ আছে কি 1 মলিকুলার আছে, 1 মলিকুলার অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অণু। ম্যাগনেসিয়াম 2+ আয়ন আছে, কি কত মোল পরিমাণ? কিছু নাই, মানে 1 আছে আগে, ঠিক না? তাহলে 1 এর জন্য কি S। হাইড্রোক্সিল আছে হচ্ছে কত মলিকুলার অফ হাইড্রোক্সিল আয়ন? 2। তাহলে এখানে আমরা কি লিখবো? কি 2S। তাহলে ঘনমাত্রার ব্যাপারটা আমাদের বোঝা হয়ে গেছে, কারণ ঘনমাত্রার সাথে কি রিলেটেড KSP আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা KSP বের করে শিখছি। তাহলে KSP কি হবে? ম্যাগনেসিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোক্সাইড যে আয়ন আছে এদের ঘনমাত্রা অ্যান্ড কি উপযুক্ত ঘাত, অর্থাৎ মোল সংখ্যা কি? মোল সংখ্যা এই ঘনমাত্রার উপরে কি পাওয়ার হিসেবে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ উপযুক্ত ঘাত, অর্থাৎ এই মোল সংখ্যাটা ঘনমাত্রার উপরে কি হবে? থার্ড ব্র্যাকেটটা ঘনমাত্রা আমরা বুঝাচ্ছি, এটা কি উপরে পাওয়ার হিসেবে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি তো ঘনমাত্রাগুলো কি ছিল। যেমন ম্যাগনেসিয়াম আয়নের জন্য কি ছিল? S ছিল, কিন্তু হাইড্রোক্সিল আয়নের জন্য কি ছিল? 2S, ঠিক না? কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ছিল এই যে S থেকে আমরা S পাইছি, বাট হাইড্রোক্সিল বেশি 2S, ওকে। তো ঘনমাত্রার ব্যাপারটা আমরা বুঝলাম। অ্যান্ড কি এটার উপরে কি পাওয়ার ছিল? হাইড্রোক্সিলের এই 2Sটা বসাইছি, অ্যান্ড উপরে কি পাওয়ার আছে। তাহলে S ইন্টু ওটা ভেঙে করাচ্ছি 4S²। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জন্য KSP কত হবে? 4S³, ওকে। এখন কথা হচ্ছে এই S এর মানটা জানা থাকলে আমরা ইজিলি ঘনমাত্রা মান সহ বের করে ফেলতে পারবো, ঠিক আছে? মানে ম্যাথমেটিক্স যেগুলো দেয়, প্রবলেম যেগুলো দেয়, ওখানে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকে, ঠিক আছে? ইজিলি আমরা বের করে, মানে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এই কনসেপ্টের আলোকে ইজিলি বের করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমি হচ্ছে আরেকটা সল্ট নিয়ে ডিল করি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা কি এক্সাম্পল 3। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে হবে? ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2 ক্যালসিয়াম। এখানে কি এই ক্লোরাইডের সাথে যে আছে 2, মানে চার্জে কি হবে? চার্জে অলওয়েজ কি অপোজিটটা ধইরা, মানে যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়ন অনুসারে চার্জ বসাইতে হবে, মানে ধাতব আয়ন বা ক্যাটায়নের জন্য কি প্লাস, ক্যালসিয়াম 2+। আর হচ্ছে এখানে ক্লোরাইড আছে কয়টা? 2টা। চার্জের বেলা কি হবে? অপোজিটে যে থাকবে তারটারে ধরে ধাতব বা অধাতব আয়ন অনুসারে চার্জ বসে। তাহলে অধাতব বা অ্যানায়ন যারা আছে তাদের চার্জ কি? ঋণাত্মক। অ্যান্ড ক্যালসিয়াম আছে কয়টা? একটা। অপোজিটে কি আছে? 1, মানে সংখ্যাটা 1 চার্জের ক্ষেত্রে, তাহলে -1। তাহলে -1 তাহলে লেখা লাগে না, জাস্ট মাইনাস দিলেই হয়। তাহলে ঘনমাত্রা সম্পর্কটা দেখি। এখানে আছে S, এখানে S, এটা কি 2S। তাহলে এখানে আমাদের KSP কি হবে?
এটাই ক্লোরাইডের সাথে কি, ক্লোরাইডের সাথে এই যে মোল সংখ্যাটা কি পাওয়ার আকারে চলে যাবে ঘনমাত্রার উপরে। এন্ড কথা হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা কি ছিল S, আর ক্লোরাইডের ঘনমাত্রা কি 2S। ওকে, তো আমি ব্র্যাকেটের মধ্যে 2S লিখলাম এন্ড কি হোলের উপরে তো স্কয়ার আছে, অর্থাৎ S * 4S স্কয়ার। তখন আমরা বলতে পারি কি 4S, সূচকের কনসেপ্টের কাজে লাগে আমরা কি বলতে পারি S⁻³ বা 4S³। সবাই দ্রুত লিখে নাও। আমি আশা করি লেখা হয়ে গেছে তোমাদের। তো আমরা এক্সাম্পল 4 করতেছি এখন। সেটা হচ্ছে MpAq সল্ট স্লাইটলি সলিউবল। তাহলে এটা কি হবে, এম যে আছে এটা আছে কয়টা পি পরিমাণ, ঠিক না, পি, তারপর হচ্ছে এম, অ্যান্ড চার্জের ক্ষেত্রে কি হবে অপোজিটটাকে অপোজিটের যে সংখ্যাটা সেই সংখ্যাটা ধইরা ধাতব এবং অধাতব অনুসারে চার্জ বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, ধাতবায়ন বা অধাতবায়ন অনুসারে চার্জ বসাইতে হবে। তাহলে এটা কি ধাতবায়ন, তাহলে এখানে কি হবে কিউ প্লাস, কারণ অপোজিটে আছে কিউ সংখ্যাটা, প্লাস এখানে কি এ আছে কত পরিমাণ কিউ এ পরিমাণ। চার্জের বেলা কি হবে অপোজিটেরটা ধরতে হবে এবং এটা কি অধাতবায়ন, তাহলে কিউ এ পি মাইনাস। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা হচ্ছে আর একটা এক্সাম্পল করি, এক্সাম্পল 5 করে আসি। সাপোজ আমরা বলছে ধরো Al2O3, তাহলে এটা কেমনে ভাঙে, অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা। চার্জের বেলা কি করতে হবে আমরা, এটা চার্জের বেলা কি করতে হবে, এখানে অপোজিটে যে আছে যে সংখ্যাটা আছে অপোজিটের আয়নের যে সংখ্যাটা আছে অর্থাৎ 3, সেটাকে ধাতবে বা অধাতবের অনুসারে আমাদের কি চার্জের প্লাস বা মাইনাস বসাতে হবে। তাহলে এটা কি ধাতবায়ন, ঠিক না, বামে যে থাকে এটাকে আমরা বাই ডিফল্ট ধাতবায়ন ধরি। ওকে, তাইলে আমরা অপোজিটে কি আছে 3, তাহলে ধাতবায়ন বা ক্যাটায়নের জন্য প্লাস 3+। ওকে, প্লাস অক্সিজেন আছে কয়টা 3 অক্সিজেন। অ্যান্ড কথা হচ্ছে চার্জের বেলা অপোজিট আছে 2 এবং এটা কি অধাতবায়ন, তাহলে 3 ও 2-। ঠিক আছে, তাহলে এখন আমরা ঘনমাত্রা হিসাবটা করি। এটা আছে 1 মোল পরিমাণ Al2O3, তার মানে S, এটার জন্য 2S, এটার জন্য 3S। তাহলে এখন আমরা KS বের করি। অ্যান্ড মোল সংখ্যা কি পাওয়ার আকারে চলে যাবে, ঠিক আছে, মোল সংখ্যা পাওয়ার আকারে চলে যাবে। এখন ঘনমাত্রাটা বসাই, মানে কত ছিল 2S ছিল, অ্যান্ড উপরে স্কোয়ার ইন্টু অক্সিজেন কি 3S পরিমাণ, অ্যান্ড উপরে হোল কিউব। তাহলে এখন 2S হোল স্কোয়ার, তাহলে কি 2S স্কোয়ার ইন্টু S স্কোয়ার, অর্থাৎ 4S স্কোয়ার ইন্টু 3 হোল কিউব মানে 27, আর এখানে কি S কিউব। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি, এখন আমরা বলতে পারি এখান থেকে আমি এখানে চলে আসছি, তোমরা নিচে নিচে লেখো। তাহলে 27 ইন্টু 4 মানে কি 108, 108 S টু দি পাওয়ার, সূচকের কনসেপ্টকে কাজে লাগাই S মানে S কমন রেখে দেখা যাচ্ছে 3 + 2 অর্থাৎ 5, 108 S টু দি পাওয়ার 5। এখানে আমাদের S, এটি হচ্ছে KSP। এখন S এর মান বা ঘনমাত্রার মানটা জানা থাকলে এখানে S এর মানটা বসায় ক্যালকুলেটর ইজিলি 108 ইন্টু ব্র্যাকেটে S এর মান এন্ড হোল টু দি পাওয়ার 5 এভাবে দিয়ে দিলে আমরা KSP মান ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই সব কিছুর পর আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে, তো তোমরা দ্রুত লিখে নাও। এই সব কিছুর পর আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে
কোন দ্রবণের আয়নিক গুণফল হলো যে কোনো অবস্থায় দ্রবণটিতে বিদ্যমান যে কোনো অবস্থায় দ্রবণটিতে বিদ্যমান আয়নগুলোর উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা গুণফল। আর কেএসপি কি? কেএসপি হচ্ছে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা এবং সম্পৃক্ত দ্রবণের। অপরদিকে দ্রাব্যতা গুণফল হলো সম্পৃক্ত অবস্থায় দ্রবণটিতে থাকা সম্পৃক্ত অবস্থায় দ্রবণটিতে থাকা সম্পৃক্ত অবস্থায় দ্রবণটিতে থাকা আয়নগুলোর ঘাত সহ ঘনমাত্রার গুণফল। আচ্ছা, তাহলে একটা ব্যাপার আমরা বুঝলাম যে আয়নিক গুণফল হলো সকল অবস্থায়, কিন্তু দ্রাব্যতা গুণফল হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত অবস্থায় মানে নির্ধারণ করে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আয়নিক গুণফল যারা আছে সেটা তো সকল অবস্থায়, তাই সকল অবস্থার মধ্যেই তো একটা অবস্থা হচ্ছে সম্পৃক্ত অবস্থা, ঠিক না? তাহলে আমরা কি বলতে পারি যে সম্পৃক্ত অবস্থায় মানে সম্পৃক্ত অবস্থায় তাহলে আমরা কি বলতে পারি? সম্পৃক্ত অবস্থায় কেআইপি ইকুয়ালস টু কেএসপি, মানে সম্পৃক্ত অবস্থার যে কেআইপি সেটাই হলো কেএসপি, ঠিক আছে? অতএব সম্পৃক্ত অবস্থায় কেআইপি ইকুয়ালস টু কেএসপি। আচ্ছা, এবং কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো লবণের বা যৌগের সুনির্দিষ্ট দ্রাব্যতা গুণফলের মান কেএসপি রয়েছে, হ্যাঁ, এবং সেটা কি এটা ধ্রুবক, ঠিক আছে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো লবণের বা যৌগের সুনির্দিষ্ট দ্রাব্যতা গুণফলের মান কেএসপি রয়েছে, অর্থাৎ দ্রাব্যতা গুণফল কি ধ্রুবক। দ্রাব্যতা গুণফল একটা ধ্রুবক রাশি, ঠিক আছে, যেটা নির্দিষ্ট তাপমাত্রায় মানে এখন একটা স্বল্প দ্রবণীয় লবণের জন্য একদম ফিক্সড, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণে। ওকে, কিন্তু যদি তাপমাত্রা চেঞ্জ করা হয় তখন কিন্তু কেএসপির মানও চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার, এই জন্য নির্দিষ্ট তাপমাত্রা কথাটা মাস্ট। অর্থাৎ দ্রাব্যতা গুণফল ইকুয়ালস টু ধ্রুবক। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা গুণফল মানে কি? দ্রাব্যতা গুণফল টু ধ্রুবক, ফিক্সড একটা মান, ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রার জন্য মাস্ট। আচ্ছা, তোমরা এতটুকু দ্রুত লিখে নাও। এবার আমি কেএসপি ও কেআইপির মধ্যে সম্পর্ক দিয়ে ছোট্ট একটা কনসেপ্ট
দেখাবো, দেন হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি কেএসপি ও কেআইপির মধ্যে সম্পর্ক আলোচনা করতেছি। কেএসপি ও কেআইপি এর মধ্যে সম্পর্ক, যদি কেএসপি, হ্যাঁ, এক নম্বর হচ্ছে যদি কেআইপি লেস দেন কেএসপি হয়, মানে কি, মানে কেআইপি এর মান বা আয়নিক গুণফলের মান কার থেকে ছোট, কেএসপি বা দ্রাব্যতা গুণফলের থেকে যদি ছোট হয়, তখন ওইটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড দ্রবণ। ওই যে আমি বলছিলাম 10 গ্রাম মিশতে পারে, সর্বোচ্চ 10 গ্রাম মিশতে পারে, আমি নিচ্ছি তার থেকে কম, সাপোজ 9 গ্রাম বা 8 গ্রাম বা 7 গ্রাম, হোয়াট এভার, যেটাই হোক, তখন ওটা হচ্ছে কি একটা আনস্যাচুরেটেড সলিউশন বা অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ কেআইপি লেস দেন কেএসপি হলে দ্রবণটি হলো অসম্পৃক্ত দ্রবণ। এই কন্ডিশনগুলো মাস্ট মনে রাখতে হবে, অনেক সহজ। 2 নাম্বার, সেটা আমরা দেখিয়ে আসছি, কেআইপি ইকুয়ালস টু কেএসপি হলে দ্রবণটি হলো সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন। কারণ কেএসপির যে ব্যাপারটা সেটা কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর কেআইপি হলো সকল কন্ডিশনের জন্য। তো সকল কন্ডিশনের মধ্যে তো একটা কন্ডিশন হলো সম্পৃক্ত দ্রবণের যে অবস্থাটা, তো সম্পৃক্ত অবস্থায় যদি চলে আসে কেআইপির মানে যে মানটা, ওইটি তখন কি কেএসপি হবে। দ্যাট মিনস ইজিলি আমরা বুঝতে পারি কেআইপি ইকুয়ালস টু কেএসপি হলে দ্রবণটি হলো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, মানে ম্যাক্সিমাম যতটুকু মিশানো যায় অতটুকুই মিশছে, সহজভাবে বললে। আচ্ছা, 3 নাম্বার হলো কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হলে, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হলে দ্রবণটি হলো অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ তখন কি হয়, তখন অদক্ষেপ পড়ে। অতিপৃক্ত দ্রবণ, এবং সবাই লাল কালি দিয়ে নিচে লিখে ডিফারেন্ট একটা কালার ইউজ করতে পারো, সেটা হচ্ছে তখন আমরা এটাকে কি, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অদক্ষেপ পড়বে। ঠিক আছে, আচ্ছা, কারণ এই টাইপের ম্যাথগুলো অনেক পপুলার, অদক্ষেপ পড়বে কি পড়বে না, অদক্ষেপ পড়বে কি পড়বে না। তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার্সের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, টেস্ট পেপার বা মেডিসি থেকে, দেখবে এই টাইপের কোশ্চেন প্রচুর পরিমাণে আসছে প্রিভিয়াস ইয়ার্সে, এবং এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে একদম টেনাস্টার টপিক আর কি, এই কেএসপি অ্যান্ড কেআইপি রিলেটেড প্রবলেম, এক্ষেত্রে অদক্ষেপ পড়বে। আচ্ছা, সবাই এতটুকু দ্রুত লিখে নাও, আমি হচ্ছে একটা কনসেপ্ট তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে লঘুকরণের কনসেপ্ট, অ্যান্ড এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট, দেন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যেতে পারবো। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, তোমরা বুঝছো ব্যাপারটা। সবাই লিখবে লঘুকরণ, হ্যাঁ, এটা একটা কনসেপ্ট, সবাই এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, মানে ছোট্ট একটা থিওরি টাইপের ব্যাপার, অনেক ইজি, অ্যান্ড ম্যাথ করতে আমাদের এই কনসেপ্টটা মাস্ট কাজে লাগবে। মনে করো যে এখানে একটা পাত্র আছে, আর এখানে একটা পাত্র আছে, পাত্র 1। এখানে একটা পাত্র আছে, পাত্র 2। আচ্ছা, এখন আমি একটা কাজ করলাম, এইখানে আমরা একটা দ্রাবক নিলাম, দ্রাবক হিসেবে H2O ব্যবহার করলাম। তো এখানে এই দ্রাবক যেই পরিমাণ আছে, যেই পরিমাণ দ্রাবক আছে, এইটুকু এই যে এইটুকু আয়তন দখল করছে না, ঠিক না? যেমন সাপোজ দ্রাবক হিসেবে আমি H2O পানি ব্যবহার করতেছি, তাহলে কথা হচ্ছে H2O কি এতটুকু পরিমাণ আয়তন দখল করছে না, অর্থাৎ পারে কি যে পাত্রে রাখা হয় ওইটার কি ওইটুকু পরিমাণ আয়তনই তো দখল করে, ঠিক না, অর্থাৎ ভলিউম। তাহলে আমি ধরলাম যেটা হচ্ছে V1 পরিমাণ আয়তন দখল করছে,
আচ্ছা এখন আমি এর মধ্যে কি করলাম, সাপোজ সোডিয়াম ক্লোরাইড কোনো একটা দ্রব যুক্ত করলাম, সোডিয়াম ক্লোরাইডের কোনো একটা দ্রব যুক্ত করছি, সাপোজ কি পরিমাণ 10 গ্রাম পরিমাণ, ঠিক আছে, যুক্ত করছি। তো এখন কথা হচ্ছে পদার্থের পরিমাপের একক কি, মৌলিক একক আমরা সবাই ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে মোল, ঠিক আছে। তো আমি সহজে বললাম যে এন মোল পরিমাণ, এন মোল পরিমাণ আমি কি করলাম, সোডিয়াম ক্লোরাইড যুক্ত করছি, এন মোল পরিমাণ, এন মোল পরিমাণ, ঠিক আছে। আচ্ছা বাংলায় লিখি, এন মোল পরিমাণ আমি কি করলাম, সোডিয়াম ক্লোরাইড যুক্ত করছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ঠিক এই পাত্র একটাই, পাত্র দুইয়ের এখানে আমি নিয়ে এসেছি, মানে সেম, অর্থাৎ সেম সেম পানি। অ্যান্ড ঠিক যেই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ছিল এন মোল পরিমাণ এখানে ঠিক সেই পরিমাণই আছে, চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয় নাই, সেম পরিমাণই দ্রব আছে, ঠিক আছে, চেঞ্জ হয় না, এন মোল পরিমাণই আছে। এখানে এন মোল ছিল, এখানে এন মোল পরিমাণ আছে, কিন্তু আমি একটা কাজ করছি। কাজটা কি করছি, এখান থেকে আমি কোনো একটা গ্লাস বা কোনো একটা পাত্রে করে কি করছি, এখানে হচ্ছে কি করলাম, এই এখান থেকে কি করলাম, পানি যুক্ত করছি, ওকে, পানি যুক্ত করলাম। তার মানে কি, তার মানে ভলিউম বেড়ে গেছে। এখন কিন্তু ভলিউম আর আগের মতো নাই, ভলিউম আর আগের মতো নাই। তাহলে এখানে কি আগের থেকে অনেক বেশি পরিমাণ পানি হয়েছে, যুক্ত হয়েছে, তার মানে কি ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর ভলিউম আগের মতো নাই, দ্যাট মিনস V2 হয়ে গেছে গা। V2 যদি হয়ে যায় তখন ঘনমাত্রা পরিবর্তন হবে, ঠিক আছে। ঘনমাত্রার সূত্রটা কি, এটা আমরা সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে আমাদের লাগে ঘনমাত্রার সূত্রটা, কিন্তু সেটা ওখানে লাগলে এখানেও লাগে, ঠিক আছে। আমি ব্যাপারটা বলতেছি, ঘনমাত্রার সূত্রটা হচ্ছে S1 মানে S ইকুয়ালস টু N/V লিটার, মানে লিটারে প্রকাশিত আয়তন এটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রথম ক্ষেত্রে দ্রাব্যতা ছিল, প্রথম ক্ষেত্রে ঘনমাত্রা নিয়ে আমরা ডিল করতেছি। প্রথম ক্ষেত্রে ঘনমাত্রা ছিল S1 ইকুয়ালস টু N/V। এখন এখানে আয়তন কি ছিল, V1, ঠিক না। আচ্ছা এখন আমি এই পাত্রে কি করলাম, এই পাত্রে ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে না, পানি বাড়াইছি, পানি বাড়াইলে কি হয়েছে, পানি বাড়ানোর ফলে কি আয়তন বাড়ছে না, আয়তন বেড়ে গেছে, তাহলে V2 হয়ে গেছে তখন আয়তন, ঠিক না। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি, দ্বিতীয় ক্ষেত্রে সবাই গভীর মনোযোগ দাও। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আয়তন কি, পানি বাড়াইছি, দ্যাট মিনস পানির আয়তন বেড়ে গেছে। তাই পানির আয়তন যদি বাড়ে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক না, সম্পর্ক কি এখানে ঘনমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি, এর সমানুপাতিক 1/v। যদি আমরা কি এর মোল সংখ্যা তো এমনি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না, তাহলে আয়তনের সাথে সম্পর্ক কি, ঘনমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যদি আয়তন বাড়ানো হয় তখন ঘনমাত্রা কি কমবে, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় পাত্রে কি আমরা ইজিলি কনসেপ্টের আলোকে, আমরা বেসিকের আলোকে বুঝতে পারতেছি ঘনমাত্রা কমবে, ঠিক আছে, মানে পানি বাড়াইছি, ওকে। তো এখন কথা হচ্ছে একদম সহজে বুঝো, সাপোজ হচ্ছে ডাল, ডাল যদি হচ্ছে মানে সাপোজ কেউ ডাল রান্না করতেছে, হ্যাঁ, তো এখন যদি ওখানে কি করা হয়, বা চিন্তা করো লবণ, সহজে বলি লবণ, বা হ্যাঁ লবণ, ঠিক আছে। তো আমরা কোনো একটা লবণের কোনো একটা দ্রবণ আমাদের কাজে লাগবে, আমরা বানাচ্ছি। তো এখন অল্প সামান্য পরিমাণ পানির মধ্যে আমরা লবণ নিলাম, একটু বেশি পরিমাণে লবণ নিয়ে ফেলছি, ঠিক আছে। তো এখানে কি ঘনমাত্রা বেশি, এখন আমরা তাহলে ঘনমাত্রা যদি বেশি হয়ে যায়, একটু টেস্ট করে দেখলাম যে প্রচুর লবণ হয়ে গেছে, ঠিক আছে, ঘনমাত্রা অনেক বেশি, ডেন্সিটি, কনসেন্ট্রেশন। তাহলে এখন যদি ঠিক করতে চাই এই ব্যাপারটা, তাহলে আমরা কি করবো, পানি যোগ করবো। পানি যোগ করলে কি হবে, লবণের ঘনমাত্রা কমবে, সহজ ব্যাপার। বাট আমরা ম্যাথমেটিক্যালিও ব্যাপারটা দেখলাম, অর্থাৎ যদি আয়তন বাড়ে, আয়তন যদি বাড়ে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ঘনমাত্রা কি কমবে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘনমাত্রা কমে যাবে, ঠিক আছে। বাট এখানে কথা আছে একটা, কথাটা কি কিন্তু মোল সংখ্যা তো চেঞ্জ হয় না। যেমন লবণের কথা বললাম, লবণ যে পরিমাণ ঢালছিলাম, লবণ যে পরিমাণ ঢালছি, এখানে তো সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ নিচ্ছে, আচ্ছা যে পরিমাণ লবণ নিচ্ছি এল মোল পরিমাণ,
দ্বিতীয় ক্ষেত্রে পানি যোগ করছি, কিন্তু লবণের যে এন মোল পরিমাণ, যে পরিমাণটা ওটা তো সেমই আছে, ঠিক না? মোল সংখ্যা তো আর চেঞ্জ হয় না, রাইট? তো আমরা মোল সংখ্যার একটা সূত্র ছোটবেলা থেকেই জানি, 19 থেকে, সেটা হচ্ছে n = s × v, ঠিক আছে? মানে ঘনমাত্রা ইন্টু আয়তন। ওকে, এই যে এটা কেমনে আসলো? এখান থেকেই তো আমরা কি পাই? n আচ্ছা হ্যাঁ, n কি? n s × v, অবশ্যই লিটার প্রকাশিত, ঠিক আছে? তাহলে এখানে কি আমরা বলতে পারি? s1 × v1। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মোল সংখ্যা সেম আছে, যে বললাম কি লবণের মোল সংখ্যা চেঞ্জ হয় না, ঠিক আছে? তাইলে দ্বিতীয় ক্ষেত্রে ঘনমাত্রা s2 = আমরা কি জানি, যে n/v2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? n = s2v2। এখন মোল সংখ্যা কিন্তু দুই জায়গায় সেম আছে, কিন্তু এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এই 1 ও 2 নং হতে এই দুটো সমীকরণকে মার্জ করে আমরা কি লিখতে পারি? 1 ও 2 নং সমীকরণ হতে আমরা মার্জ করে কি লিখতে পারি? s1v1 = s2v2। এটা কেমিস্ট্রি এই চ্যাপ্টারে তো কাজে আমাদের লাগবেই, প্লাস হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারও আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই আমি আশা করি যে এটার যে কনসেপ্টটা ছিল সেটা আমাদের সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এটা অনেকে কি করে, অনেকে এটা না বুঝেই মুখস্থ করে, ঠিক আছে? সো এটা না বুঝে মুখস্থ করার কিছু নেই, মারাত্মক ইজি একটা কনসেপ্ট ছিল। তো আমাদের এটা এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আমি আশা করি যে আমাদের সকলেই এই টাইপের ম্যাথগুলো যখন আমরা করবো, আমাদের ভুল হওয়ার, এই যে আমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কি কম থাকবে ইনশাআল্লাহ। তো এইটা অবশ্যই তোমরা কি করবে, মনে রাখবে। অ্যান্ড কোনটাকে আমি একবার লিখে দিচ্ছি, s1v1 = s2v2, ঠিক আছে? আচ্ছা, এই যে পানি যোগ করার ম্যাথগুলোর ক্ষেত্রে কাজে লাগে লঘুকরণ সূত্র। আচ্ছা, তো s1 হচ্ছে আদি ঘনমাত্রা, v1 হচ্ছে আদি আয়তন, s2 হচ্ছে শেষ ঘনমাত্রা, and v2 হচ্ছে শেষ আয়তন। ওকে, তো তোমরা সবাই দ্রুত লিখে নাও, আমরা এখন ম্যাথে ঢুকে যাব। আচ্ছা, প্রথমে আমি একদম সহজ একটা বোর্ড কোশ্চেন দিয়ে স্টার্ট করি, দেন আমরা আস্তে আস্তে ডিফিকাল্টির দিকে যাব। তো কোশ্চেনটা যশোর বোর্ড 21 সালে আসছে। আচ্ছা, কি ছিল কোশ্চেনটা আমি দেখতেছি। এখানে একটা পাত্র আছে, পাত্র 1। পাত্র 1-এ সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে এবং এর কেএসপি দেওয়া আছে। কেএসপির মান হচ্ছে 1.8 × 10⁻⁻10। এটা হচ্ছে পাত্র 1। দেন পাত্র 2 আমাদের 100 ml 0.02 মোলার KCl দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের পাত্র 2। আর পাত্র 3-এ দেওয়া আছে 100 ml 0.01 মোলার সিলভার নাইট্রেট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের পাত্র 3। আচ্ছা, তো এখন গরু নাম্বার বলছে পাত্র 1-এর দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো।
আর ঘোড়া নাম্বারে বলছে পাত্র 2 ও পাত্র 3 পাত্র 2 ও পাত্র 3 এর দ্রবণ একত্রে মিশ্রিত করলে পদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, তো আমি গরু নাম্বার দিয়ে স্টার্ট করি। গরু নাম্বারে বলছে যে পাত্র 1 এর দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা মানে S এটা বের করতে বলছে। তাহলে পাত্র 1 এর দ্রবণে কি আছে? সিলভার ক্লোরাইড আছে, ঠিক না? গরুর সলিউশনে যাচ্ছি আমি। সিলভার ক্লোরাইড আছে। আচ্ছা, সিলভার ক্লোরাইড আয়নিত হয় কিভাবে? সিলভার প্লাস প্লাস Cl মাইনাস, রাইট? অর্থাৎ এগুলো সব কি এক মোল সম্পর্ক, মানে একটা ওকে, 1 মোল 1 মোল 1 মোল 1 মোল, দ্যাট মিন্স S S S। তাহলে এখন আমরা KSP কি বলতে পারি? যে অতএব সিলভার ক্লোরাইডের KSP ইকুয়ালস টু কি? এখানে 1 মোল, তার মানে ঘনমাত্রার উপরে কি, এই যে থার্ড ব্র্যাকেট আমরা ঘনমাত্রা বোঝাই, এটার উপরে দেখা যাচ্ছে 1 মোলার জন্য কি এখানে 1 আসবে, বাট 1 তো আর লেখা লাগে না, ঠিক আছে? ইনটু ক্লোরাইড এর যে ঘনমাত্রা, এটার উপরে কি এই 1 মোল, এটা কি পাওয়ার আকারে যাবে, ঠিক আছে? এখন আমরা ঘনমাত্রার মোল সংখ্যার রেসপেক্টে আমরা ইজিলি ঘনমাত্রা বসাই দিলেই হচ্ছে। অর্থাৎ এখানে কি S আর এটাও ইনটু S, অর্থাৎ S স্কয়ার। এখন এই S স্কয়ারে কিন্তু দেওয়া আছে মানটা, ঠিক না? KSP ইকুয়ালস টু আমরা পাইছি S স্কয়ার, তার মানে KSP ইকুয়ালস টু পাইছি S স্কয়ার, অর্থাৎ KSP এর মান কি? KSP এর মান হচ্ছে এটা 1.8 × 10⁻⁻10, অর্থাৎ প্রশ্ন মতে 1.8 KSP এর মানটা কি 1.8 × 10⁻⁻10 ইকুয়ালস টু S স্কয়ার, ওকে? বা S স্কয়ার ইকুয়ালস টু 1.8 × 10⁻⁻10। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 1.8 × 10⁻⁻10 ইকুয়ালস টু, আচ্ছা এটা হ্যাঁ এভাবে লিখতে পারি, সমস্যা নেই, S স্কয়ার। তাহলে S ইকুয়ালস টু কি, জাস্ট এটা রুট করে দিলেই হয়ে যাচ্ছে, মানে ঘনমাত্রা S ইকুয়ালস টু √1.8 × 10⁻⁻10। আচ্ছা দেখো তোমরা ঘনমাত্রা কত আসছে। (1.34 × 10⁻⁵) 32 × 10⁻⁵। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার বা মোলার, ঠিক আছে? মোল পার লিটার, বা এইভাবে ক্যাপিটাল M দিয়েও তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তা গরু নাম্বার সলভ করা আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত লিখে নাও। আচ্ছা, এবার আমরা ঘোড়া নাম্বার চলে যাচ্ছি। আচ্ছা, ঘোড়া নাম্বার আমাদের কি বলছে? ঘোড়া নাম্বার আমাদের বলছে যে পাত্র 2 ও পাত্র 3 এর দ্রবণ একত্রে মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, পাত্র 2 ও পাত্র 3 এর দ্রবণ একত্রে মিশ্রিত করলে রিঅ্যাকশন কি হয় সেটাকে দেখি। ঘোড়া নাম্বার সলিউশন করি। KCl আছে পাত্র 2 এ, প্লাস যখন মিশ্রিত করছি তখন কি একসাথে দুইটা কি মিশ্রিত করছি, তাহলে KCl প্লাস সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, আচ্ছা পটাশিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, তাহলে কি পাওয়া যায় দেখি। K প্লাস, এগুলো তো কি সব কি আয়নিক যৌগ, আয়নিক কম্পাউন্ড, ঠিক না? তো সিলভার প্লাস, তাহলে কি পাবো? সিলভার ক্লোরাইড আর আছে KNO3, পটাশিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। এখন প্রশ্ন হলো আমরা অধক্ষেপ পড়বে কি পড়বে না তার জন্য একটা কন্ডিশন জানি, সেটা কি? যদি মিশ্রিত দ্রবণের KIP গ্রেটার দ্যান KSP হয় তখনই কেবল কি হয়, তখনই কেবল অধক্ষেপ পড়ে, এটা আমরা দেখে আসছি কিন্তু। তাহলে এখন প্রশ্ন হলো KIP কার, মানে KIP বের করবো, কারণ কোনো একজনের KIP বের করে তো KSP সাথে তুলনা করে আমরা বুঝবো যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। তো সেটা
সেটার জন্য আমি একটা লাইন বলবো, সেই লাইনটা অলওয়েজ তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে যার কোশ্চেনে যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করবে। কি করবে? কোশ্চেনে যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করবে। তাহলে সুবিধা কি হবে? এই কন্ডিশনটাই ফেলাইতে পারবে। এই কন্ডিশনটা ফেলায় তোমরা ইজিলি কম্পেয়ার করতে পারবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। ফর এক্সাম্পল, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে সিলভার ক্লোরাইডের কি আছে? কেএসপি দেওয়া আছে। এখানে সিলভার ক্লোরাইড আছে না? তাহলে মিশ্রিত দ্রবণে যদি আমরা সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল মানে কেআইপি বের করতে পারি, দেন আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে কেএসপি অপেক্ষা কম না বেশি। যদি বেশি হয় কেআইপি এর মান কেএসপি থেকে, তখন আমরা বলতে পারবো অদক্ষেপ পড়বে, না হলে পড়বে না। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মিশ্রিত দ্রবণে যাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি মিশ্রিত দ্রবণে? আচ্ছা, মিশ্রিত দ্রবণে প্রথমে আমরা এখানে কি ক্লোরাইড মাইনাস সিলভার প্লাস, ঠিক না? তাহলে ক্লোরাইডের ঘনমাত্রাটা আগে বের করি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে এই যে সেকেন্ড পাত্র থেকে আমার যাকে লাগবে, কার কেএসপি বের করবো? সিলভার ক্লোরাইডের। তাহলে সিলভার ক্লোরাইডের কোন কোন আয়ন আছে? সিলভার প্লাস আর হচ্ছে সিএল মাইনাস, অর্থাৎ ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড আয়ন। আচ্ছা, তাহলে পাত্র 2 থেকে আমার যে আয়ন লাগবে সেটা কোন আয়ন লাগবে? কে প্লাস কে লাগবে না সিএল মাইনাস কে লাগবে? সিএল মাইনাস কে লাগবে। এই জন্য আমি সিএল মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতেছি। তাহলে আমরা লঘুকরণ সূত্রে কি শিখে আসছি? যে S1V1 = S2V2। তাহলে মিশ্রিত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কি? S2 না? অর্থাৎ শেষ ঘনমাত্রা। তাহলে আমরা কি বলতে পারি এখানে? S2 = S1V1/V2। এটা আমি এখানে লিখলাম S1V1/V2। এখন প্রশ্ন হচ্ছে S1 এর মান কত? আদি ঘনমাত্রা S1 এর মান কত সেটা যাওয়ার জন্য এটা আমরা ভাঙার লাগবে। কেসিএলটা আমরা ভাঙাই, উপরে ভাঙাই। তোমরা হচ্ছে নিজে খাতার ওখানে ভাঙাইতে পারো, আমি উপরে ভাঙাচ্ছি, সমস্যা নেই। কে প্লাস প্লাস হচ্ছে সিএল মাইনাস, তার মানে সব এক মোল সম্পর্ক। এইটাও এস, এইটাও এস, এইটাও এস। ওকে, তাহলে এখানে আর কোনো প্রবলেম নাই। দ্যাট মিনস কেসিএল এর যে ঘনমাত্রা কে সিএল মাইনাস এর ঘনমাত্রা আদি অবস্থায় ওই সেম, অর্থাৎ 0.02 মোলার। V1 এর মান কত? 100। আর V2 এর মানে কি? শেষ আয়তন। আচ্ছা, শেষ আয়তনটা কত হবে দেখি তোমরা পারো কিনা। শেষ আয়তন কি? মিশ্রিত দ্রবণ মানে দুটো একসাথে মিশাইছি, তাহলে 100 + 100 অর্থাৎ 200 ml মিশ্রিত দ্রবণে। ঠিক আছে, এখানে হবে 200। তাহলে মিশ্রিত দ্রবণে আমরা ক্লোরাইডের ঘনমাত্রাটা বের করি। 0.02 × 100 / 200, 0.01 মোলার। আচ্ছা, এবার আমরা মিশ্রিত দ্রবণে ক্লোরাইডটা পেয়ে গেছে এবং সিলভার প্লাসেরটা বাকি আছে, ঠিক না? সিলভার প্লাসের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ঘনমাত্রা বোঝাই। তাহলে আমরা এই সেম সূত্র ফেলাইতে পারি। S1V1 মানে S1V1 = S2V2। ওখান থেকে আমি S2 = লিখতে পারি S1V1/V2। তাহলে S1 এর মান কত? সিলভার নাইট্রেট। তাহলে সিলভার প্লাস তো এখান থেকে আসবে, ঠিক না? একটু ভাঙাই। তাহলে এক মোল সম্পর্ক S S S, অর্থাৎ আদি অবস্থায় সিলভার নাইট্রেটের যে ঘনমাত্রা S, সিলভার প্লাসের ঘনমাত্রাও সেম S। দ্যাট মিনস এই 0.01 ই হবে। ঠিক আছে, ইজি। তাহলে 0. মারাত্মক ইজি। 01 × V1 এর মান কত? 100 ডিভাইড বাই মানে শেষ আয়তন। শেষ আয়তনটা কি হবে? দুটো মিক্স করছে, অর্থাৎ 100 + 100 200 ml। তাহলে মিশ্রিত অবস্থায় সিলভার প্লাসের হচ্ছে মানে যে ঘনমাত্রা সেটা আমাদের আসে হচ্ছে 5 × 10⁻³ মোলার। আচ্ছা, তাহলে এখন আমরা কেআইপি ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে? আগে হচ্ছে আমরা সিলভার ক্লোরাইড আমরা কার কেআইপি বের করব? যার কেএসপি দেওয়া আছে, ঠিক না? সিলভার ক্লোরাইডের। তাহলে সিলভার ক্লোরাইডের দেখি তো মিশ্রিত অবস্থায় কিভাবে কি ভাঙে।
তোমরা এটা তো স্লাইডলি সলিউবল উভয়মুখী সাইনে দিতে পারো, প্রবলেম নাই। তার মানে কি সব 1 মোল সম্পর্ক, সবগুলো কি 1 আছে, ঠিক আছে। তারপর এস এস এস, তাহলে আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইডের কেআইপি ইকুয়ালস টু সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা কি বলতে পারি 5 ইনটু 10⁻³ ইনটু ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.01। তাহলে আমরা এখন হিসাব করি কত আসে। 5 ইনটু 10⁻⁵, কেআইপির মান আসে হচ্ছে আমাদের 5 ইনটু 10⁻⁵। এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, কেএসপির মান কত ছিল 1.8 ইনটু 10⁻⁻10, ঠিক না। এখন কথা হচ্ছে কেএসপির মান ছিল আমাদের 1.8 ইনটু 10⁻⁻10। এখন কথা হচ্ছে 10⁻⁻10 আবার দৃষ্টিতে আমাদের কাছে কি মনে হয় যে এই মানটা মনে হয় বড়, না এই মানটা ছোট। কারণ 10⁻10 অর্থাৎ মাইনাসের দিক থেকে এই মানটা বড়, মাইনাসের দিক থেকে যেই মান বড় হয় সেটা আসলে ছোট মান। 1.8 ইনটু 10⁻10 মাইনাসের দিক থেকে কি -10টা বড়, মানে এই শুধু 10 মানটা বড়, কিন্তু যখন মাইনাস সহ -10 হবে তখন এই মানটা হবে ছোট, কার থেকে -5 এর থেকে। অর্থাৎ 5 ইনটু 10⁻⁵ থেকে 1.8 ইনটু 10⁻10 এটা হচ্ছে ছোট মান, এই মানটা ছোট এই মানটা বড়, অর্থাৎ কেআইপি গ্রেটার দেন কেএসপি। যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাহলে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হলে কি হয় অধক্ষেপ পড়ে। আর যদি সমান হয় তখন কি সম্পৃক্ত দ্রবণ, অধক্ষেপ পড়বে না, মানে টোটালটা যেভাবে মেশা দরকার ভালোভাবে একদম ম্যাক্সিমাম যতটুকু মিশতে পারে অতটুকুই মিশছে, ঠিক আছে, সেই কন্ডিশন সম্পৃক্ত কন্ডিশন। আর যদি লেস দ্যান হয় কেআইপি লেস দ্যান কেএসপি তখন হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, কিন্তু যদি গ্রেটার দ্যান হয় তখন অতিপৃক্ত দ্রবণ, অর্থাৎ তখন কি হবে অধক্ষেপ পড়বে। তাহলে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, তাহলে এখন আমরা কি বলতে পারি, সুতরাং মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। সুতরাং মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ করবে। আচ্ছা, তোমরা এতটুকু দ্রুত লিখে নাও, দেন আমি একটা আজকের লাস্ট একটা প্রবলেম আছে সেটা করতে চলে যাব। তো এখন আমরা একটা প্রবলেমে চলে আসছি। প্রবলেমটা হচ্ছে 50 ml 6 ইন্টু 10⁻³ মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 30 ml 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ মিশ্রিত করা হলো। ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা। এবং ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে
আমরা এমনিও জানি যে যার কেএসপি দেওয়া থাকে তার কেআইপি বের করা লাগে, ঠিক আছে? তো কেএসপি বের করা লাগে, তাহলে কি ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি যদি দেওয়া থাকে তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করে তুলনা করে বলা লাগবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। বাট আমাদের কোশ্চেনটা একটু সহজ করে দিছে, বলছে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা, এটা তারা এক্সট্রা দিয়ে দিছে, এগুলো বিষয়। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি ইকুয়ালস টু 4.04 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, কোশ্চেনটা আসছে হচ্ছে বুয়েটে 21-22 সালে আসছে। আচ্ছা, তো এখন এটা আমরা সলিউশনে চলে যাই ডিরেক্ট। তো এখানে মূলত কি হয়েছে, প্রথম পাত্রে মানে 50 ml ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে এটা হচ্ছে প্রথম পাত্র ধরলাম, আর সেকেন্ড পাত্রে কি আছে 30 ml 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পাত্রে 50 ml 6 ইন্টু 10⁻³ মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ, পাত্র 1। আচ্ছা, প্লাস কি এদেরকে মিশ্রিত করছে, ঠিক আছে, এই জন্য প্লাস দিলাম। দ্বিতীয় পাত্রে 30 ml 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ, এই দুটো মিশ্রিত করে কি হচ্ছে, এই দুটোর মিশ্রণে আমরা কি পাইছি, মিশ্রিত দ্রবণ, ঠিক না? আচ্ছা, এখন কথা হচ্ছে মিশ্রিত দ্রবণের আয়তন কত হবে, 50 + 30 অর্থাৎ 80 ml। এই ব্যাপারটা আমরা বুঝলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কার পদক্ষেপ পড়বে কিনা, বলছে ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ পড়বে কিনা, আর ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে প্রথম পাত্রের ডাটাগুলো আমরা দেখলাম, ক্যালসিয়াম ফ্লোরাইড, এর হচ্ছে দ্বিতীয় পাত্রের ডাটা। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে বিক্রিয়াটা সম্পন্ন করি। প্লাস কি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ফ্লোরাইড, তাহলে আমরা কি পাবো, ক্যালসিয়াম ফ্লোরাইড। ওকে, and 2 সোডিয়াম ফ্লোরাইড। এবার কথা হচ্ছে তাহলে এখন আমরা এটা কিভাবে করব, প্রথম আমাদের বাইর করতে হবে কি, প্রথম আমাদেরকে বাইর করতে হবে হচ্ছে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড যে আছে এর কেএসপি দেওয়া আছে, এখন কথা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে ভাঙে, আয়নিত হয়, ক্যালসিয়াম 2+ প্লাস হচ্ছে 2F-। ওকে, তাহলে এখন আমাদের মূলত কার কার হচ্ছে মিশ্রিত দ্রবণে কার কার ঘনমাত্রা বের করতে হবে, এই জিনিসটা আমরা টেকনিক্যালি বুঝে গেছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ফ্লোরাইড। কেন? কারণ যার কেএসপি দেওয়া আছে, তার কেআইপি বের করা লাগে। তাইলে কেএসপি দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের, তাহলে কেআইপি বের করা লাগবে ক্যালসিয়াম ফ্লোরাইডেরই। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করতে গেলে আমাদেরকে বের করা লাগবে কি, মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম আয়ন যে আছে তার ঘনমাত্রা এবং মিশ্রিত দ্রবণে ফ্লোরাইড আয়ন যে আছে তার ঘনমাত্রা। তো ওইটাই আমরা করি আগে। মিশ্রিত দ্রবণে আগে আমরা কি ক্যালসিয়ামটা বের করি, ঠিক আছে? ক্যালসিয়ামের ঘনমাত্রা, লঘুকরণ সূত্র কি ছিল, S1V1 = S2V2, ঠিক না? মিশ্রিত দ্রবণে কি হয়েছে, পানি বেড়ে গেছে। আচ্ছা, তাহলে S1V1
ওখান থেকে আমরা কি লিখতে পারি, ক্যালসিয়াম আয়নের যে ঘনমাত্রা সেটা কি S2, তাহলে S2 = S1V1 ডিভাইডেড বাই V2। আচ্ছা, তো ক্যালসিয়ামের আদি ঘনমাত্রাটা আমরা দেখি যে কি ছিল, মানে কি হয় হতে পারে। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙবে, ক্যালসিয়াম প্লাস হচ্ছে 2 ক্লোরাইড S রাইট, অর্থাৎ এটার জন্য S, এটার জন্য S, মানে এটা কি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 1 মলিকুলার অফ ক্যালসিয়াম ক্লোরাইড অণু, আর হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন কি, এটা 1 মোল পরিমাণ, অর্থাৎ 1 মোল সম্পর্ক S, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা ক্যালসিয়াম 2 প্লাসের মানে ক্যালসিয়াম আয়নের এই যে ধাতব আয়ন বা ক্যাটায়ন এটার ঘনমাত্রা সেম, অর্থাৎ 6 × 10⁻³ ঠিক আছে। তো আমি মানগুলো বসাই দিই। অ্যান্ড V1 এর মান কত 50, V2 এর মান তাহলে কি হবে 50 + 30 দ্যাট মিন্স 80 ঠিক আছে, শেষ আয়তন 80। তাহলে এখন আমরা দেখি তো কত আসে। এটার মান আসে 3.75 × 10⁻³ মোলার। 3.75 × 10⁻³ মোলার। আচ্ছা, তারপর মিশ্রিত দ্রবণে এরপর ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল বের করার জন্য আর কি লাগে, ফ্লোরাইড আয়নের মিশ্রিত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি হবে S1V1/V2। হ্যাঁ, এখন একটা ব্যাপার, ফ্লোরাইড আয়ন হচ্ছে কোত্থেকে আসছে, সোর্স কি পাত্র 2, যেমন পাত্র 1 এর জন্য ছিল ক্যালসিয়াম আয়ন, তাহলে ফ্লোরাইড আয়ন যে আছে এটাও কি 1 মোল পরিমাণ না, দ্যাট মিন্স সোডিয়াম ফ্লোরাইড কিভাবে ভাঙে, সোডিয়াম প্লাস ফ্লোরাইড মাইনাস, অর্থাৎ 1 মোল সম্পর্ক S ঠিক না, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইডের যে মানে সোডিয়াম ফ্লোরাইডের যে ঘনমাত্রা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা সেম। ওকে, তাহলে এখন তাহলে কি হবে, এখানে S1 0.04, V1 হচ্ছে 30 আদি আয়তন, আর শেষ আয়তন হলো 80 মিশ্রিত দ্রবণ আয়তন। তো এটা আমাদের কত আসে 0.015 মোলার। ওকে, এখন আমরা তাহলে ইজিলি ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল বের করে ফেলতে পারি ঠিক আছে। স্যার সেটা কি হবে, আয়নিক গুণফল মানে KIP ইকুয়ালস টু এদেরকে আমরা এই যে ভাঙাইছিলাম, হ্যাঁ ক্যালসিয়াম দেন হচ্ছে কি ইন্টু ফ্লোরাইড আয়ন যারা আছে এখানে কি মোল সংখ্যাটা কি পাওয়ারে চলে যাবে, মোল সংখ্যা পাওয়ারে চলে যাবে, উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা গুণফল আমরা পড়ে আসছি, অর্থাৎ উপযুক্ত ঘাত কেমন বের করবে, এই মোল সংখ্যা যে তারা কি পাওয়ারে দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে ছিল 2, এই 2টা কি পাওয়ারে চলে যাবে এলো বিষয়। আর এখানে কি ক্যালসিয়াম আয়ন এখানে 1 ছিল, এই 1টা পাওয়ারে আসলে 1 আমরা লেখা লাগে না, লিখি নেই। তাহলে এখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কি 3.75 ইন্টু 10⁻³ আর ফ্লোরাইড আয়নের হচ্ছে আমাদের 0.015 হোল স্কয়ার। এখন দেখি আমরা কত আসে, 3.75 ইন্টু 10⁻³ ইন্টু 0.015 হোল স্কয়ার, তাহলে 8.44 ইন্টু 10⁻⁷, 8.44 ইন্টু 10⁻⁷। তো এই মানটা কি KSP থেকে ছোট না বড়, KSP মান কি ছিল 4 ইন্টু 10⁻⁻11, দ্যাট মিন্স মাইনাসের মাইনাস মান কি মাইনাসের দিক থেকে বড় মান, মানে কি টোটাল মানটা ছোট, কারণ 10⁻11 মাইনাসের দিক থেকে বড় মান, দ্যাট মিন্স টোটাল মানটা প্রকৃতপক্ষে ছোট, আর এটা কি মাইনাসের দিক থেকে ছোট মান মানে প্রকৃত মান কি বড়, তার মানে কি KIP এর মানটা বড়, অর্থাৎ KIP গ্রেটার দ্যান KSP। অর্থাৎ এখানে কি হয়েছে, অর্থাৎ
যেহেতু কেআইপি এখানে কি দেখলাম আমরা টোটাল ম্যাথটা করে কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, সুতরাং মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে। আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি কেএসপি অ্যান্ড কেআইপি রিলেটেড ম্যাথগুলো এখন থেকে আমরা পারবো ইনশাআল্লাহ। তো আমি এইচডব্লিউ দিব, তোমরা অবশ্যই এইচডব্লিউ লিখে নেবে এবং এইচডব্লিউগুলো টাইমলি করবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে সিডব্লিউ এর পরে এইচডব্লিউ। অর্থাৎ আমি যা কিছু করাইলাম আজকে ক্লাসে এগুলো কি ভালোভাবে তোমরা রিভিশন দিবে, ঠিক আছে? দেন প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা আজকের টাইপের 5টা সিকিউ তোমরা সলভ করবে। এই কেএসপি কেআইপি রিলেটেড অধক্ষেপ পড়বে কি পড়বে না, দ্রাব্যতা নির্ণয় করো, দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, দেন অধক্ষেপ পড়বে কিনা যেটা বললাম, ঠিক আছে? এই টাইপের দ্রাব্যতা রিলেটেড, সোজা কথা দ্রাব্যতা কেএসপি কেআইপি রিলেটেড 5টা সিকিউ তোমরা বোর্ডে আসা প্রিভিয়াস ইয়ার্স বোর্ডে আসা সলভ করবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আমি আশা করতেছি তোমাদের সকলের সাথে আবার আমার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।